আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আওয়ামী লীগের মিছিল দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে, মুক্তির সম্ভাবনা ততই বাড়ছে। এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো। সত্যিকার অর্থে এই মুহূর্তে বাংলাদেশ অবরুদ্ধ বাংলাদেশ, অনিয়মের বাংলাদেশ, স্বেচ্ছাচারের বাংলাদেশ, আরো কত কি বলবো। দেশ এক প্রকার অচল অবস্থার মধ্যে আছে, গত এক বছর ধরেই আছে। গতকালকে উত্তাল অবস্থা দেখলেন দেশের বিভিন্ন অঞ্চলে। কক্সবাজার উত্তাল, রাজবাড়ির গোয়ালন্দে নুরা পাগলা এক পীরের দরবারে পীরের লাশ পুড়িয়ে দেওয়ার মতো উত্তাল। রাজধানী ঢাকায় জাতীয় পার্টির অফিসে আগুন দেওয়ার মতো উত্তাল। কোনো জায়গায় কোনো কন্ট্রোল নেই, নিয়ন্ত্রণ নেই। সরকার শুধুমাত্র একটা বিবৃতি দিয়ে ক্ষান্ত হয়, কোনো ব্যবস্থা নেবার কোনো কিছু নেই। সরকার দেশ চালাচ্ছে, সরকার বলে একটা কিছু বলছে, তারা সরকার বলতে আমরা কিছু দেখি না যদিও বা, কিন্তু তারা শুধুমাত্র বিবৃতির মধ্যেই সীমাবদ্ধ, ব্যবস্থার মধ্যে তারা নেই। দেশ অচল হবে, দেশে অস্থিতিশীলতা বাড়বে, এই যেন সরকারের কোনো মাথা ব্যথা নেই। দেশ একটা ব্যর্থ, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। অন্যদিকে ইতিবাচক দিক হচ্ছে আওয়ামী লীগের মিছিল দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে। দিনকে দিন আওয়ামী লীগের মিছিলে বাংলাদেশের মানুষের সংখ্যা দিনকে দিন বাড়ছে, এটি নিঃসন্দেহে ইতিবাচক। আজকে অবরুদ্ধ বাংলাদেশ, এই অবরুদ্ধ বাংলাদেশে সুশীল সমাজ বলেন, মানবাধিকার কর্মী বলেন, শিক্ষিত সমাজ বলেন, কেউ কথা বলে না। এ যেন কারো দায় নেই, এ যেন আওয়ামী লীগের দায়। আওয়ামী লীগের একার দায় এই বাংলাদেশকে উদ্ধার করতে হবে আওয়ামী লীগের। এখন দায় পড়ে গেছে, যেহেতু আওয়ামী লীগ এই দায়িত্ব পালন করবে। এই পালন করবে যে সেটির বহিঃপ্রকাশ ইতিমধ্যে ঘটছে। আমরা কদিন আগে 2 মাস আগেও দেখতাম এখানে একটু খন্ড মিছিল, ওখানে 20 জন, ওখানে 30 জন, ওখানে 40 জন। কিন্তু গতকালকে রাজধানী ঢাকার সারা দেশের মানুষের উদ্দেশ্যে এটা বলতে চাই যে গতকালকে রাজধানী ঢাকায় আওয়ামী লীগের মিছিলের যে চিত্র দেখা গেছে, বিশেষ করে তেজগাঁ এলাকায়, ঢাকা মহানগর উত্তরের হাজার হাজার লোক সংখ্যা, আওয়ামী লীগের মিছিল লম্বা হচ্ছে। রাজধানীতে ফের ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা। শুক্রবার বেলা 2টার দিকে জুমার নামাজের পরে। আমার আরো বিষয়টা ভালো লেগেছে যে জুমার নামাজের পরে ইসলাম নাম দিয়ে শুধুমাত্র ইসলামিস্টরা, আওয়ামী লীগদের ইসলাম নেই, আওয়ামী লীগরা ধর্মকর্ম করে না। গতকালকে যেটি হয়েছে, জুম্মার নামাজের পরে নামাজ পড়ে আওয়ামী লীগের লোকজন মিছিল করেছে নামাজের পরে। এটাই তো হওয়া উচিত। ইসলাম তো কাউকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়নি, কাউকে লিজ দিয়ে দেওয়া হয়নি, জামাত শিবিরকে লিজ দিয়ে দেওয়া হয়নি, কিংবা ইসলাম নাম দিয়ে যে রাজনৈতিক দলগুলো করে তাদের হাতে লিজ দিয়ে দেওয়া হয়নি। কালকে এই জিনিসটা খুব ইতিবাচক দেখেছি যে নামাজের পরে আওয়ামী লীগের লোকজন মিছিল করেছে। কালকে শুক্রবার বেলা 2টার দিকে তেজগাঁওয়ের নাবিস্কো এলাকায় মিছিল করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতা কর্মীরা। নেতাকর্মী নাবিস্কো থেকে মিছিল করে তিব্বত এলাকার দিকে চলে যায়। বিক্ষোভ মিছিলে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, হটাও ইউনূস, বাঁচাও দেশ, এসব স্লোগান দিচ্ছিল বিক্ষোভকারীরা। আওয়ামী লীগের মিছিল নিয়ে যে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সংবাদ মাধ্যম বলছে যে দুপুর 2টার দিকে হঠাৎ দেখে হাজার হাজার লোকজন বিভিন্ন স্লোগান দিয়ে তিব্বতের দিকে আসছে। একজন প্রত্যক্ষদর্শী কথা বলেছেন যে তিব্বতের দিকে আসছে হাজার হাজার লোকজনের মিছিল। এক প্রত্যক্ষদর্শীর বরাতে এটি জানা যাচ্ছে যে এত লোক দেখে আমরা প্রথমে মনে করেছিলাম বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দলের মিছিল, ভাবতেও পারেনি আওয়ামী লীগের মিছিল। প্রচুর লোক ছিল মিছিলে। অর্থাৎ এটি স্পষ্ট যে আওয়ামী লীগের মিছিল আগে যেখানে 10 জন, 20 জন, 30 জন দেখা যেত, গতকালকের মিছিলে
কয়েক হাজার দেখা গেছে। অর্থাৎ মানুষ ভয়কে জয় করে বেরিয়ে আসছে। কারণটা হচ্ছে মানুষের দেয়ালে পিঠ থেকে গেছে, আর নয় ভয়। এইভাবেই ভয়কে জয় করবে আওয়ামী লীগ। আওয়ামী লীগেরই জয় করতে হবে, নইলে এই দেশ কোন দিকে যাচ্ছে। আওয়ামী লীগের বহু সমালোচনা আছে, আমরা বহু সমালোচনা করি, কিন্তু আলটিমেটলি এই দেশকে বাঁচাতে হবে আওয়ামী লীগেরই, এবং আওয়ামী লীগ বাঁচাবে, জয় করবে। আমরা অতীতেও দেখেছি। আবার এই মুহূর্তে মনে পড়ে যাচ্ছে 2005-06 সালের দিকে বিএনপি জামাতের ষড়যন্ত্রমূলক তত্ত্বাবধায়ক সরকার, তারা যেভাবে তাদের মতো করে একটা নির্বাচন সাজানো গোছানো, তাদের পক্ষের একটা নির্বাচন করে আবারও ক্ষমতার মসনদে ষড়যন্ত্রমূলকভাবে বইবার যে চেষ্টা করেছিল, সেই চেষ্টাটা কিন্তু লগি বৈঠা, আওয়ামী লীগের লগি বৈঠা আন্দোলন ভেস্তে দিয়েছে। আওয়ামী লীগ কিন্তু তখন একাই ছিল, মূলত আওয়ামী লীগই সেই সময় কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। অন্যদিকে বিএনপি জামাত এরা এক ছিল, এদেরকে জয় করে আওয়ামী লীগ কিন্তু বিএনপি জামাতের সেই ষড়যন্ত্রটা ভেস্তে দিয়েছিল। পরবর্তীতে একটি 1-11 সরকার গঠিত হয়েছিল, এবং 1-11 সরকারের অধীনেই একটি নির্বাচন হয়ে আওয়ামী লীগ বিপুল ভোটে বিজয়ী হয়ে ক্ষমতায় এসেছিল। 2008 সালে নির্বাচন হয়ে 2009 সালে জানুয়ারি মাসের শুরুতে একটি সরকার গঠন করেছিল, এবং সেই সরকারটি বাংলাদেশকে 15.5 বছর শাসন করেছে। শাসন করে অসংখ্য উন্নয়ন, বাংলাদেশের মানুষের জীবনমানের উন্নয়ন করে দিয়েছে। আজকেও বাংলাদেশ ঠিক সেই রকম একটা পরিস্থিতির মুখোমুখি। আবারও পরিস্থিতি দিয়ে দিকে যাচ্ছে যে আওয়ামী লীগ হয়তো একটা লগি বৈঠা মতো আন্দোলনই করবে, আন্দোলনে নামবে, এবং এ ব্যাপারে সরকারও যথেষ্ট সচেতন। পুলিশ বাহিনীকে রেড অ্যালার্ট জারি করতে বলা হয়েছে, এবং সরকার সব সময়, এই সময়ের যে সরকারটি আছে, সব সময় আতঙ্কে থাকে। আতঙ্কে থাকবার যথেষ্ট কারণ আছে। সরকারের সহযোগী রাজনৈতিক দলগুলো বিএনপি থেকে শুরু করে বিএনপি, জামাত, এনসিপি, অন্যান্য দল, তারা সহযোগী, তারাও আতঙ্কিত, তারাও ভীত। আবারও কি 2006 সালের একটা লগি বৈঠকে ধেয়ে আসছে কিনা? এটা আসবে, এবং এই যে বর্তমান অচল অবস্থা চলছে, আমি আবারও বলি, নানান কথায় পেঁচিয়ে ঘুরিয়ে যেটি বলে যে ইউনূস ইলেকশন করতে পারবে না। একটা 1-11 সরকার, 1-11 টাইপ তত্ত্বাবধায়ক সরকারও, সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাও এখানে হবে কিনা, কারণ 2006-07 সালেও হয়নি, নষ্ট করা হয়েছে, হতে দেওয়া হয়নি। বিএনপি জামাত নষ্ট করেছিল সেই তত্ত্বাবধায়ক সরকারটি। আজকে তত্ত্বাবধায়ক সরকার নষ্ট করার যাবতীয় দায় দায়িত্ব দেওয়া হয় আওয়ামী লীগকে, কিন্তু এর মূল দায় দায়িত্ব কিন্তু বিএনপি জামাতের। তারাই তত্ত্বাবধায়ক সরকারকে কলঙ্কিত করেছিল। সেই কলঙ্ক আজও বাংলাদেশ বয়ে বেড়াচ্ছে। এই জন্যই বলছি যে বাংলাদেশে আদৌ সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা হবে কিনা সব পক্ষের মেনে, সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে আজকেও 2006-07 সালের মতো। কাজেই বাংলাদেশে আবারও একটি 1-11 ধেয়ে আসছে। আওয়ামী লীগের মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে, মুক্তি তত সন্নিকটে আসছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, একদম স্পষ্ট দেখা যাচ্ছে। তবে আমি গতকালকের ভিডিওতেও বলেছি যে কালকেই ইউনূস চলে যাবে আর পরশু শেখ হাসিনা ক্ষমতার মসনদে চলে আসবে, এটি যারা ভাবেন, এটি ভাববেন না দয়া করে। এতে করে অলস হয়ে যাবে। ভাবাতে হবে যে সামনে বেশ খানিকটা কাঠখড় পোড়াতে হবে, বেশ খানিকটা পরিস্থিতি ঘোলাতে হবে, তারপরই বাংলাদেশে একটা পরিবর্তন সুনিশ্চিত হবে। অধ্যাপক ইউনূসের আমলে কবরে থাকা মৃতদেহ রক্ষা পেল না মব সন্ত্রাস থেকে। 5 সেপ্টেম্বর রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার আস্তানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। নুরুল হকের মরদেহ কবর থেকে তুলে নিয়ে পুড়িয়ে দিয়েছে তৌহিদি জনতার দাবি করা মব সন্ত্রাসীরা। রাতে অবশ্য অধ্যাপক ইউনূসের দপ্তর থেকে আবারও সেই একই ধরনের একটি বিবৃতি দেওয়া হয়েছে, যেখানে সেই
একই ভাঙ্গা টেপ রেকর্ডার বাজানো হয়েছে। বলা হয়েছে এই ধরনের বর্বরতা কোনো অবস্থাতেই সহ্য করা হবে না। অধ্যাপক ইউনূসের দপ্তরের এই বিবৃতিতে বহুজন মন্তব্য করে বলেছেন এটা বিবৃতিতান্ত্রিক ইন্তিরিম সরকার। এই বিবৃতি দেওয়ার আগেই অধ্যাপক ইউনূসের সমর্থকরা ঢাকায় আর এক দফা তাণ্ডব চালিয়েছে। ঢাকায় আর এক নুরুল হক নূরের সমর্থকরা পুড়িয়ে দিয়েছে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়। সরকার সমর্থক মব সন্ত্রাসীরা যখন দলটির কেন্দ্রীয় কার্যালয় পুড়িয়ে দিচ্ছিল, তখন সরকারের পুলিশ বাহিনী মাত্র 10 হাত দূরে দাঁড়িয়ে বাঁশি বাজাচ্ছিল। দর্শক কল্পনা করতে পারেন সেই দৃশ্য। রোম যখন পুড়ছিল, নীরু তখন বাঁশি বাজাচ্ছিল। কখনো মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতে গেলে সভা সেমিনারে, কখনো আদালতে খোদ বিচারকের সামনে সাংবাদিকদের উপর, কখনো বা রাজনৈতিক দলের অফিসে পুলিশের সামনে তাণ্ডব চালাচ্ছে ইউনূসের মব বাহিনী। সেই বাহিনীর উপর চড়াও হতে গেলে দোষ দেয়া হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর উপর। শেষ পর্যন্ত শান্তিতে নোবেল বিজয়ী শাসনামলে কবরের লাশও রক্ষা পেল না। অধ্যাপকের উদ্দেশ্যে এখন এই প্রশ্ন করা কি খুব অমূলক হবে? মহাশয়, এভাবে আর কতদিন? বাংলাদেশকে কি অশান্তির পূর্ণ নরক না বানানো পর্যন্ত তিনি মসনদ ছাড়বেন না? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 2018 সালে ডাকসু নির্বাচনে ভিপি পদে জয়ের পর তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ছুটে গিয়েছিলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। বেশ দম্ভ ভরে বলেছিলেন তিনি ছাত্রলীগের হল পর্যায়ের নেতা ছিলেন। শেখ হাসিনাকে দেখে তার মায়ের কথা মনে হয়। বক্তব্য শেষে জয় বাংলা জয় বঙ্গবন্ধুও বলেছিলেন। 2024 সালের 5ই আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর এগুলো এখন ইতিহাস হয়ে গেছে। এরপর থেকে নূরের দল খুঁজতে থাকে ফ্যাসিস্টের দোসরকে। বিশেষ করে গত বছরের ডিসেম্বর থেকে হঠাৎই নূরের দল জাতীয় পার্টির পেছনে উঠে পড়ে লাগে। একবার জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় জ্বালিয়ে দিয়েছিল। অভিযোগ জাতীয় পার্টি শেখ হাসিনা ও আওয়ামী লীগের দোসর ছিল। সবশেষ আগস্টের শেষে এসে নূরের দল আবারও জাতীয় পার্টির অফিসে হামলা চালাতে গেলে আইন শৃঙ্খলা বাহিনী বেদম লাঠিপেটা করে। এ নিয়ে সরকারের সাথে সেনাবাহিনীর দূরত্ব তৈরি হয়। পরদিন আবারও জাতীয় পার্টির অফিসে তারা হামলা করে। তারপর থেকে গণ অধিকার পরিষদ জাতীয় পার্টির নিষিদ্ধের দাবি করে আসছে। 5 সেপ্টেম্বর আবারও গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা জাতীয় পার্টির অফিসে শুধু ভাঙচুরি চালায়নি, এবার আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। অধ্যাপক ইউনূসের সমর্থক বলে পরিচিত এই মব বাহিনী যখন তাণ্ডব চালাচ্ছিল, তখন মাত্র 10 হাত দূরত্বে পুলিশ বাঁশিতে ফু দিয়ে যাচ্ছিল। নির্বিঘ্নে আগুন দেওয়ার পর পুলিশকে দেখা যায় ফায়ার সার্ভিসের ভূমিকা নিতে। পুলিশ জল কামান নিয়ে হাজির হয়। মব সন্ত্রাসীদের উদ্দেশ্যে জল না ছিটিয়ে আগুনে জ্বলতে থাকা একটি মোটরসাইকেল আর জাতীয় পার্টির অফিস নেভানোর কাজ করে জলকামানটি। ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকরা তখন বলছিলেন এটি একটি বিরল দৃশ্য। মব সন্ত্রাস করে আগুনে জ্বালিয়ে দেওয়ার পর পুলিশ এসে আগুন নেভাচ্ছে, অথচ তার থেকে চোখের দূরত্বে মব সন্ত্রাসীরা তখন আনন্দে নৃত্য করছিল। অবশ্য আগুন নেভানোর পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন। দায়িত্বের প্রতি তারা যে অবিচল সে উদাহরণ রেখেছেন। রাতের এই মব সন্ত্রাসের চেয়ে দিনের মব সন্ত্রাস আরো ভয়াবহ ছিল, যেটি ছড়িয়ে গেছে সব মাত্রা। মব সন্ত্রাসীরা যারা নিজেদের তৌহিদি জনতা বলে পরিচয় দেয়, যারা গত বছরে বহু মাজার পুড়িয়ে দিয়েছে, ভাঙচুর করেছে, যাদের তাণ্ডবে অধ্যাপক ইউনূসের দপ্তর শুধু বিবৃতি দেয়া ছাড়া কিছুই করেনি, তারা এবার জুমার নামাজের পর কবর থেকে মৃতদেহ তুলে সেটি জ্বালিয়ে দিয়েছে। শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ইউনূসের আমলে মব সন্ত্রাস কবরেও পৌঁছে গেছে। রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার মরদেহ তুলে নিয়ে পুড়িয়ে দিয়েছে মব সন্ত্রাসীরা। এর আগে তারা সেখানকার দরবার শরীফ ও বাড়িতেও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছিল। এতে দরবারের ভক্ত সহ 50 জনের বেশি আহত হন। শুক্রবার দুপুরে জুমার নামাজের পর গোয়ালন্দ পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের জুরান মোল্লাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে বলে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদুর রহমান জানান। দর্শক, গত বছরের সেপ্টেম্বর থেকে মাজারের উপর হামলা শুরু হয়। দফায় দফায় চলে দেশের বহু মাজারে হামলা।
পুলিশের একাধিক সূত্র বলছে, জেল পলাতক বেশ কয়েকজন জঙ্গি এই মাজার হামলার নেতৃত্ব দিচ্ছে। রাজবাড়ীতেও হামলার সময় 2 জন জেল পলাতক জঙ্গিকে দেখা গেছে বলে পুলিশের একাধিক সূত্র নিশ্চিত করেছে। এদেরকে গ্রেপ্তার করার জন্য বারবার পুলিশের পক্ষ থেকে বলা হলেও অন্তর্বর্তী সরকার বিষয়টিকে এড়িয়ে গেছে। তবে অধ্যাপক ইউনূসের দপ্তর বরাবর যে কাজটি করেছে সেটি হলো কুসুম কুসুম ভৎসনা করে বিবৃতি দেয়া। তবে জাতীয় পার্টির কেন্দ্রীয় অফিসে আগুন দেওয়ার ঘটনায় ডক্টর ইউনূসের দপ্তর নিন্দা জানিয়ে কোনো বিবৃতি দেয়নি। রাজবাড়ী গোয়ালন্দে কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনায় বিবৃতি দিয়েছে। বিবৃতিতে সেই গদবাঁধা কথা নিন্দা জানিয়েছে সরকার। সরকারের ভাষায় এটি অমানবিক ও ঘৃণ্য কাজ বটে, তাই সরকার আগে কয়েকশোবার যেমন বলেছে তেমনি আবারও বলছে এই ধরনের বর্বরতা কোনো অবস্থাতেই সহ্য করা হবে না। দর্শক, অধ্যাপক ইউনূসের এই ধরনের বিবৃতি আর তার সরকারের কর্মকাণ্ডের উপর মানুষের কি ধরনের অনাস্থা জন্মেছে তা জানা ও বোঝার জন্য চলুন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টার ফেসবুক পেজটি একটু দেখে আসি। বিবৃতিটি পোস্ট করার পর 1 ঘন্টায় 5,500 রিয়াকশন পড়ে, যার মধ্যে 3,500ই হা হা রিয়াকশন। 480টি কমেন্ট আমরা বিশ্লেষণ করে দেখেছি, যার 80% অধ্যাপক ইউনূসের আমলে মব সন্ত্রাসের জন্য সরকারকেই দায়ী করেছে। এই নিন্দা জানানো যে সরকারের শিশু সুলভ আচরণ সেটিও অনেকে তুলে ধরেছেন। একজন লিখেছেন, হ্যাঁ, লিজেন্ডারি শক্ত প্রতিবাদ কৌশল আবারও। প্রতিবার মব সন্ত্রাস হবে, তাতে কিছু শক্ত শব্দ যোগ করে নিন্দা জানাবে, কিন্তু অ্যাকশনের বেলায় জিরো। একজন লিখেছেন, এ কোন দেশে বসবাস করছি আমরা। আর একজনের মন্তব্য, দেশ পাইলেও এক নিন্দা জানানো সরকার। কেউ কেউ বিবৃতিকে জোকস বলেও মন্তব্য করেছেন। একজন লিখেছেন, অনেক দিন পরে মজার জোকস শুনলাম। তারপরে আরেকজনের কমেন্ট, নাটক বাস পাপেট সরকার। একজন লিখেছেন, বাংলা সিনেমার মতো হয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকার। সিনেমায় মারামারি শেষে পুলিশ চায়, আর এই সরকার ঘটনার শেষে বিবৃতি দেয়। অন্তর্বর্তী সরকার আমলে আরো ভয়াবহতার আশঙ্কা করেছেন অনেকেই। তেমন শঙ্কায় একজন লিখেছেন, শেষ পর্যন্ত তারা আর কার কার লাশ পোড়ায় দেখার অপেক্ষায় থাকলাম। মানুষ কতটা হতাশ তার জন্য একটি মন্তব্য তুলে ধরছি। লিখেছেন, আমি আর আপনার পক্ষে নাই। আমি খুব আশা রাখছিলাম, আমি ভাবছিলাম এদেশের সকল মানুষ, সকল মতের মানুষ গত 50 বছরের থেকে এবার ভালো থাকবে। আমি অবাক, এই বাংলাদেশে কবর থেকে লাশ উঠিয়ে পোড়ানোর ঘটনা আমার এত বছরের জীবনে দেখিনি। এটা আমার বাংলাদেশ না। আমি হেরে গেছি নিজের বিবেকের কাছে। দর্শক, কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেওয়ার ঠিক একদিন আগে আদালতে বিচারকের সামনে সাংবাদিকদের উপর হামলা চালিয়েছে মব সন্ত্রাসীরা। বিচারক নিরুপায় হয়ে এজলাস ছেড়ে চলে যান। কয়েকদিন আগে রিপোর্টার্স ইউনিটিতে মুক্তিযুদ্ধের পক্ষে সভা করতে গেলে মব সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছিলেন মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সরকার মব সন্ত্রাসীদের গ্রেপ্তার তো দূরের কথা, উল্টো যারা আক্রান্ত হয়েছিলেন তাদের সন্ত্রাস দমন আইনে জেলে পুরেছে। সেই মামলায় 4 আগস্ট সাংবাদিক মঞ্জুর আলম পান্নার জামিন শুনানি ছিল আদালতে। সেখানে বিচারকের সামনে আইনজীবীরা সাংবাদিকদের উপর হামলা চালায়। গত 1 বছরে দেশের বিচার ব্যবস্থার সংস্কার হচ্ছে বলে যত গলা ফাটিয়েছে সরকার, তার চেয়ে বেশি হয়েছে আদালত পাড়ায় মব সন্ত্রাস। দর্শক, এখন আর দেশের কোনো জায়গা কি বাকি আছে যেখানে মব সন্ত্রাসের আক্রমণ হয়নি? পৌঁছতে পৌঁছতে কবরেও পৌঁছে গেছে যে সহিংসতা আর হানাহানির বীজ গত 1 বছরে অধ্যাপক ইউনূস ও তার সরকার রোপণ করেছে, তার রেশ বাংলাদেশকে কত বছর টানতে হবে তা হয়তো ঈশ্বরই জানেন। সরকারের বিবৃতির পোস্টে একজন মন্তব্যের ঘরে লিখেছেন, কবর থেকে লাশ তুলে ফেলার ব্যাপারটা খুবই অ্যালার্মিং। আমাদের রাষ্ট্র ক্রমাগতভাবে ধর্মীয় বিবাদ ম্যানেজ করতে ব্যর্থ হচ্ছে। এই ঘটনা রাষ্ট্রীয় ব্যর্থতার উজ্জ্বল দৃষ্টান্ত। কিন্তু অধ্যাপক ইউনূস ও তার সরকার ব্যর্থতা মানতে নারাজ। তার দপ্তর গত 1 বছরে যেমন হাজারো বার আশ্বস্ত করেছে, তেমনি আরো একবার আশ্বস্ত করেছেন
5ই সেপ্টেম্বর। বলেছেন জনগণকে আশ্বস্ত করছে যে এই জঘন্য অপরাধের সঙ্গে জড়িতদের চিহ্নিত করা হবে এবং আইনের সর্বোচ্চ প্রয়োগের মাধ্যমে বিচারের আওতায় আনা হবে। যার প্রতিক্রিয়া একজন লিখেছেন, বিবৃতিতান্ত্রিক ইন্টিরিম সরকার। আরেকজন মন্তব্য করেছেন, না আর আইন দেখানো লাগবে না, পুরো দেশটা অরাজকতায় ভরপুর। আপনি কি করছেন তা আগে আপনি উপলব্ধি করুন। আইনের শাসন কেমন হলে মানুষ এমন কাজ করতে পারে? ঠিকমতো 2 দিন কাজ করলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব। হয় পরিস্থিতি কন্ট্রোল করুন, না হয় সসম্মানে দায়িত্ব ছাড়ুন। আমাদের ভাগ্য আমাদের যেদিকে নিয়ে যায় সেদিকেই যাব। বাংলাদেশ পুরোপুরি রসাতলে না যাওয়া পর্যন্ত অধ্যাপক ইউনূস কি থামবেন? যদি না থামেন তাহলে বিবৃতিতান্ত্রিক ইন্টিরিম সরকারের আরো অনেক বিবৃতি হয়তো পড়তে হবে। দর্শক, আপনারাও আরো মন্তব্য লেখার সুযোগ পাবেন। এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।